গীতা এলএলবি আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কৃপানকে ছাড়াতে ওর বেল করাতে চায় অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। এটা দেখে বড়বাবু অবাক হয়ে যায়, বলে যে আপনি এটা কি করছেন? যে ছেলেটা আপনার মেয়েকে খুন করতে চাইছিল আপনি তাকেই বেল করাচ্ছেন, আর আপনি আপনার মেয়ের বিরুদ্ধে যাচ্ছেন, এটা করবেন না। তখন গিনি বলে, প্লিজ আপনি এইখানে কোনো সম্পর্ক টেনে আনবেন না। ড্যাড, তুমি যে কাজটা করতে এসেছো সেটা করো। এরপর গণেশ গাঙ্গুলি বড়বাবুর হাতে কৃপানের জামিনটা ধরিয়ে দেয়, বলে যে আমি আইনটাকে গুলে খেয়েছি, আর আশা করি এখন আপনার কোনো অসুবিধে নেই, ওকে ছেড়ে দিন। এরপর বড়বাবু বলেন, হ্যাঁ সে তো আপনি পারেন, কিন্তু একটা কথা জেনে রাখুন, আপনার থেকেও একজন বড় অ্যাডভোকেট রয়েছে, আর সে হচ্ছে অ্যাডভোকেট গীতা এলএলবি। আর আমি বুঝতে পারছি এই সবকিছু পেছনে আপনি রয়েছেন গিনি মুখার্জি। তখন গিনি বলে, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, জাস্ট শাট ইয়োর মাউথ। এরপর বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে সবটা জানাতে চায়, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি পুজোতে বসে। তাই প্রলয়ের সাথে কথা হয়, আর প্রলয়কে বলে যে এখন কৃপানকে ছাড়িয়ে নিয়ে গেছে অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। এই কথাটা শুনে উনি তো অবাক হয়ে যান, বলে যে এটা কি বলছেন? তখন বলে, হ্যাঁ, আর সাথে গিনিও এসেছিল। এরপর গিনি যখন বাড়িতে আসে তখন সাত্বিক গিনিকে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? গিনি বলে, কৈফিয়ত চাইছো? কাউকে দিই না। তখন সাত্বিক বলে, প্রশ্ন করছি, তুমি আমার স্ত্রী। এরপর গিনি হাসতে হাসতে বলে, স্ত্রী? এখন হঠাৎ করে স্ত্রী বলছো কেন? পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে? এরপর গিনি বলে, এই বাড়ির কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন রাকা এসে বলে, তাহলে এই বাড়িতে এসেছে কেন? গিনি বলে, আসবো তো, রোজ আসবো, আর এসে আপনাদের এই ভীতু মুখখানা দেখবো। এরপর সাত্বিক বলে, ইউ আর গোয়িং টু ফার গিনি। এই বলে সাত্বিক ওর গায়ে হাত তুলতে চায়। লয় আটকালে গিনি বলে, ওকে আটকালেন কেন? ওকে আমার গায়ে হাত তুলতে দিন। এরপর গিনি তার বাবাকে ফোন করে জানায়, তোমার সো কল জামাই আমার গায়ে হাত তুলতে গেছে, ওর নামে একটা কেস ঠুকে দাও তো, ওকে তুলে নিয়ে যাক। তখন প্রলয় গীতার বাবার সাথে কথা বলে যে আপনি এরকমটা করবেন না, এটা শুধুমাত্র একটা আর্গুমেন্ট ছিল, আর আপনি এটা কি করছেন? নিজের মেয়ের শ্বশুর বাড়ি আর নিজের মেয়ের বিরুদ্ধে যাচ্ছেন। তখন গণেশ গাঙ্গুলি বলে যে আমার ছোট মেয়ে আমাকে শুধু দারিদ্রতা দিয়েছে, আর আমার বড় মেয়ে আমাকে সম্মান দিয়েছে, টাকা, গাড়ি, বাড়ি সবকিছু দিয়েছে। এখন আমি কোর্টে কেসটা লড়ে আমি সম্মান অর্জন করব। তখন প্রলয় বলে, তাহলে একটা কথা আপনি জেনে রাখুন, আপনি পারবেন না, কারণ আপনার সামনে রয়েছে অ্যাডভোকেট গীতা এলএলবি। সাত্বিককে বলে যায় যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব এই কেসটা শেষ হওয়ার পর, আর এটা ভেবো না যে আমি কাঁদবো, আমি আবারও আরেকটা বিয়ে করব, আর তোমাকে দেখিয়ে দেব যে আমার কপালেও সুখ লেখা আছে। এরপর সাত্বিককে বোঝায়। এদিকে বন্যে এসে বলে, এই সবকিছু হচ্ছে সাত্বিকের জন্য। ওই মেয়েটার কি দোষ আছে বলতো? মেয়েটা স্বামীর ভালোবাসা পায়নি, তাই হাহাকারে এই সবকিছু করছে। এদিকে দেখা যায় পদ্ম কৃপানের জন্য চা নিয়ে আসে, বলে যে উইদাউট সুগার। তখন কৃপান বলে, তুই এসবও জানিস? তখন পদ্ম বলে, হ্যাঁ জানি তো, ইভেন এটাও জানি যে কত রকমের কফি বানানো যায়, লাটে, আমেরিকানো। তখন কৃপান বলে, এইসব জেনেও কি হবে? তুই যতই নিজেকে বদলে নিস না কেন পদ্ম, তোর গা থেকে সেই পরিচারিকার তকমা কখনোই যাবে না, আর আমি তোকে কোনোদিনও নিজের স্ত্রী হিসেবে ভাববো না, আর না পরিচয় দেব। পদ্ম বলে, নেশাগ্রস্ত অবস্থায় একটা পরিচারিকার হাত ধরা যায়, কিন্তু সেই যখন সেই পরিচারিকার স্ত্রীর সম্মান দিতে হবে তখন মনে হয় যে পরিচারিকা। তখন কৃপান রেগে যায়, আর রেগে গিয়ে চায়ের কাপটা ফেলে দেয়। তখন কৃপানের মাও এসে পড়ে। কৃপান বলে যে ওকে বলবে ও যেন আমার সামনে না আসে। বিয়ে আমি মানি না, কারণ এই বিয়েটা আমি নেশাগ্রস্ত অবস্থায় করেছিলাম। তখন পদ্ম বলে, বিয়েটা আপনি করেছিলেন, আর আপনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তখন কৃপান তার গায়ে হাত তুলতে যায়। পর পদ্ম বলে, থামলেন কেন? অন্তত এইটুকু তো বুঝতে পারবো যে আপনি আমার গায়ে হাত তুলেছেন নিজের অধিকার বোধ থেকে।